আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব 10-এর প্রথমাংশ। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসেছে শুভ্র আর আহিয়ান। মেঘা নিচে নেমে হাস্যোজ্জ্বল মুখে ওদের সাথে বসতে বসতে হাসি মুখে দুজনের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং ভাইয়া আর জিজু। আহিয়ান মাথা তুলে মুচকি হাসলো, উত্তরে বলল, গুড মর্নিং মেঘা। প্লেট উল্টে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে খেতে বসলো মেঘা। বোল থেকে একটা পরোটা আর কিছুটা সবজি তুলে নিয়ে ডাকলো, মনি আমার অমলেট দিয়ে যাও। শুভ্র চোখ তুলে তাকালো, খাওয়ার মাঝে প্রশ্ন করলো, টুকটুকি উঠেছে? না ভাইয়া, ও তো ঘুমোচ্ছে, আজ আর ডাকিনি, পায়ের যা অবস্থা ভার্সিটিতে তো যেতে পারবে না, ডেকে কি করব, ঘুমাকো। খেতে শুরু করলো মেঘা। আদ্র নিচে নামেনি এখনো। ঘর থেকে বেরোতেই রৌদ্রের মুখোমুখি হয়েছে ও। রৌদ্রও উঠে পড়েছে ঘুম থেকে, নিচে নামবে ও নিজেও। দুই ভাইয়ের মধ্যকার নিরর্থক প্রতিদ্বন্দ্বিতায় কেউ কারোর সাথে কথা বলল না। চোখে চোখ মিলতেই রৌদ্র চোখ ফিরিয়ে নিল আগে। আদ্র এ কদিনে যা কথা বলার চেষ্টা করেছে, রৌদ্রের প্রতিক্রিয়া না পেয়ে সে নিজেও হাল ছেড়ে দিয়েছে। রৌদ্র নির্বিকার চোখ ফিরিয়ে নিতেই তপ্ত শ্বাস ফেলল আদ্র। শার্টের হাতা গোটাতে গোটাতে নিচের দিকে পা বাড়ালো। সিঁড়ির দুদিকে দুই ভাই আকপিস না করে একসাথে নামছে ধীর পায়ে। রৌদ্র প্যান্টের পকেটে হাত পুরে আর আদ্র সাতের হাঁটা গোটাতে গোটাতে। দুজনের মুখশ্রীর ভঙ্গিমা নিরেট দুর্বোধ্য। আদ্র কিছুটা স্বাভাবিক হলেও রৌদ্রের কপালে বিরক্তির সূচক ভাঁজ। নিচে নামতে নামতে টেবিলে ওদের তিনজনকে দেখে মুচকি হাসল আদ্র। সিঁড়ি পেরিয়ে প্রফুল্ল স্বরে বলল, গুড মর্নিং গাইজ। চৌকিতে হাসি সমেত ফিরল আহিয়ান, শুভ্র আর মেঘা। রৌদ্রকে না দেখেই প্রত্যুত্তরে একগাল হেসে খেতে খেতে উত্তর করল মেঘা, গুড মর্নিং ভাইয়া। এতেই চোয়াল খিচে আসলো রৌদ্রের। বিরক্তির ভাঁজ রূপান্তরিত হলো ক্রোধের ভাঁজে। হাত মুঠো হলো তৎক্ষণাৎ। কালো এই মেয়েটাকে গুড মর্নিং বলেছিল, প্রত্যুত্তরে এই মেয়ের থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি। আর আজ আজ আদ্রের সৌজন্যমূলক শুভেচ্ছার হাসি সমেত উত্তর করল এই মেয়ে। ক্রোধে জ্বলে রুদ্র দৃষ্টি নামিয়ে নিজেকে ধাতস্থ করে শ্বাস টেনে ফের তাকায়। বরাবর মেঘার পাশে চেয়ারটা আদ্রের জন্য বরাদ্দ। বসার জন্য নিজের চেয়ারটা টেনে বের করতেই পেছন থেকে গজগজ করে এগিয়ে এসে ওর বের করা চেয়ারটাতে ঠাস করে বসে পড়ল রৌদ্র। আকস্মিক ঘটনায় আদ্র তবদা খেয়ে গেল। চেয়ারের পিঠে এখন ওর হাত। নিজের পাশে চেয়ারে আদ্রের জায়গায় রৌদ্রকে দেখে কয়েক পলক খাওয়া থামিয়ে মূর্তবনে চেয়ে রইল মেঘা। পলক ফেলে দৃষ্টি সরালো, ফের মনোযোগ দিল খাওয়ায়। আদ্র বেশ অনেকটা অবাক হয়েছে। সাথে সাথে শুভ্র আর আহিয়ান খাওয়া থামিয়ে হাঁ করে রৌদ্রের দিকে তাকিয়ে আছে দুই জোড়া দৃষ্টি। আদ্রের দৃষ্টি সমেত তিন জোড়া। আহিয়ান গলা ঝেড়ে খুক খুক কেসে উঠল। তিনজনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ভ্রু নাচালো। আদ্র ঘাড় উঁচিয়ে শ্বাস ফেলল ফোঁস করে। বেশ কিছু ভাবল না। অন্য পাশে মেঘার সামনে বরাবর আরেকটা চেয়ার টেনে বসলো ও। এতক্ষণে রৌদ্র কারো দিকে তাকায়নি। আদ্র পরোটা সবজি সেদ্ধ ডিম সবটা নিজেই নিজের প্লেটে তুলে চোখ নামিয়ে খেতে আরম্ভ করেছে। এর মধ্যেই বাকি আছে রৌদ্র। নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খায়নি কখনো। সে কি একা একা খাবার বেড়ে খাবে নাকি? বসে থেকে হুঙ্কার ছাড়ল রৌদ্র, মম খেতে দাও। কিচেন থেকে তড়িঘড়ি করে বেরোলেন রুবিনা কাবির। ছেলের প্লেটে সবটা বেড়ে দিলেন। শাহিনা কাবির বেরোলেন আর এক মুহূর্ত বাদ। মেঘার জন্য অমলেট করে নিয়ে আসলেন তিনি। মেঘার প্লেটের এক পাশে সেটা রেখে আবার কিচেনের দিকে এগোলেন। খাবার চিবোতে চিবোতে বলল মেঘা, থ্যাংক ইউ মনি। রৌদ্র এবেলায় আর চোখে তাকালো মেঘার দিকে। পর মুহূর্তে ওর প্লেটের দিকে। ডিম ওর পছন্দ নয়, একেবারে অপছন্দ। এ বাড়িতে সকালের নাস্তায় সবার পাতে সেদ্ধ ডিম পড়ে, তবে মেঘার ক্ষেত্রে আলাদা দেখে কপাল কুঁচকালো রৌদ্র। এই মেয়ে সেদ্ধ ডিম পছন্দ করে না, এটা রৌদ্রের অজানা। মেঘার পাতে অমলেট দেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রৌদ্র। পরোটা দিয়ে একটুখানি ডিম কেটে খেয়েছে মেঘা, বাকিটা আধো করে রেখে দিয়েছে। এমনি এমনি খেতেই ভালো লাগে বেশি। রৌদ্র কিছু একটা ভাবলো। হঠাৎই মেঘার প্লেট থেকে আধো খাওয়া অমলেটটা তুলে নিল নিজের প্লেটে। মেঘা হকচকিয়ে বড় বড় চোখে তাকাতে তৎক্ষণাৎ রাশভারী গলায় বলল রৌদ্র, এটা আমি খাবো। ছলকে রৌদ্রের মুখ পানে তাকালো মেঘা। রৌদ্রের কণ্ঠস্বরে একে একে বাকিরাও খাওয়া ফেলে তাকালো। রুবিনা কাবির ছেলের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি হতবাক হয়ে কিছু বলার আগে মেঘা দাপটে গলায় কণ্ঠ খিঁচে বলল, এটা আমার ডিম। রৌদ্র সহসা তাকালো মেঘার চোখ পানে। মেঘার রাগান্বিত লালচে দৃষ্টি, বিপরীতে ফিসেল দৃষ্টি। রৌদ্রের ঠোঁট বাঁকিয়ে হেসে পরিপ্রেক্ষিতে সহসা ভেঙে বলল রৌদ্র, তুই ডিমও পারিস? বলে আবারও চোখ নামে হাসি চাপে রৌদ্র খাওয়ায় মনোযোগ দেয়। এদিকে ভ্যাবাচাকা খায় মেঘা। না চাইতেও আকস্মিক রৌদ্রের কথাটা রসিকতা বুঝে ফিক করে হেসে ওঠে শুভ্র আর আহিয়ান। আদ্রও বাদ পড়ল না। কেন যেন ও নিজেও হাসি আটকাতে পারল না।
রোদ্রের কথার সাথে সাথে মেঘা হতবাক হয়ে বোকা বোকা চেহারাখানা দেখতেই ফিক করে হেসে উঠল আদ্র নিজেও। রোদ্রের থেকে দৃষ্টি ফিরিয়ে হাসির ক্ষীণ ঝঙ্কার অনুসরণ করে মেঘা একে একে শুভ্র, আহিয়ানা আর আদ্রের দিকে তাকালো আহাম্মক বনে। অমনি জোরপূর্বক ঠেলে ঠুলে হাসি চাপল সকলে। বাকিদের কথা বাদ, কিন্তু আদ্রের হাসিতে ফুঁসে উঠল মেঘা। বলল অভিযোগী স্বরে, ভাইয়া তুমিও? ঠোঁটে আঙুল চাপলো আদ্র, ঘাড় ঝাঁকিয়ে ফিটফাট হয়ে গলা ছেড়ে বলল, কই আমি কি? নাকের পাটা ফুলিয়ে ফুঁসতে থাকে মেঘা। রুবিনা কবির রৌদ্রের কানে বললেন ভার গলায়, রৌদ্র, ওর পাট থেকে ডিম তুলে নিলি কেন তুই? খাবো তাই? তুই তো ডিম খাস না। আজ খেতে ইচ্ছে করছে। ওটা মেঘের এঁটো করা ডিম। তুই ফিরিয়ে দে, আমি তোকে অন্য একটা ভেজে এনে দিচ্ছি। এটাই খাবো আমি। নাছোড়বান্দা জবাব রৌদ্রের। রুবিনা কবির বিঘ্নিত না হয়ে পারেন না। খানিক দাঁড়িয়ে থেকে ছেলের অভিব্যক্তি বোঝার চেষ্টা করেন, অতঃপর কিচেনের দিকে এগোন জায়গা ত্যাগ করে। এই ছেলের মতিগতি বোঝা বরাবর দুর্বোধ্য ব্যাপার। মেঘার খেলো না, খানিক লজ্জাজনক অপমানিত বোধ হলো তার। বাকি খাবার ফেলে ফোঁস করে উঠে দাঁড়িয়ে বেসিনের দিকে এগোতেই আদ্র মোলায়েম কণ্ঠে ডাকলো, মেঘ, সরি, আর হাসবো না, খেয়ে যা। তুমি নিজে খাও, আর ওই রাইনমুখটাকেও খাওয়াও। খাবো না আমি। রাইনমুখ কাকে বলা হলো উপস্থিত কেউ বুঝলো না। হাত ধুয়ে ব্যাগ নিতে উপরে উঠেছে মেঘা। ঘরে ঢুকে খানিক সময় নিয়ে আর একটু পরিপাটি হলো। সাফা এখনো ঘুমিয়ে। মেঘা ওকে এক পলক দেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো। 9টার দোরগোড়ায় ঘন্টার কাঁটা। পিলে চমকে তড়িঘড়ি করে ব্যাগ হাতে বাইরের দিকে দ্রুত পদে ছুটল মেঘা। দরজা মারিয়ে ঘর হতে বেরোনোর সাথে সাথে মুখোমুখি ঠাস করে ধাক্কা খেলো শক্তমতো কিছু একটার সাথে। অমনি নরম কমলাঙ্গ ঝমঝমিয়ে ওঠে মেয়েটার। হুটহাট ব্যথা পেয়ে মৃদুস্বরে আর্তনাদ করে। অনুচ্চ মেয়েটার কপাল ঠেকেছে কারো শক্ত উন্নত বক্ষে। না পিছিয়ে চিবু গুচিয়ে চোখ তুলে তাকালো মেঘা। নজরে পড়ল শৈলচূড়া সম অটল অবয়ব, নড়চড়হীনা শটান হয়ে দাঁড়িয়ে রৌদ্র। মুখভঙ্গিমা বরাবর ন্যায় নিরেট, অনুভূতিহীন। ক্লিন মনে 2 পা পিছিয়ে আসলো মেঘা। কপালে বিতৃষ্ণ ভাঁজ ফেলে বাহু টলতে টলতে বিরস বদনে বলল, শরীর নাকি খাম্বা, এমনি এমনি রাইনো বলিনি আমি। মুখের সাথে চেহারাও পুরো গন্ডারের মতো, যত্ত সব। ফের গন্ডার সম্বোধনে ক্ষুব্ধ হয় রৌদ্র। চোয়াল খিচে 2 পা এগোয় মেঘার দিকে। পেছাতে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকে মেঘার। মাঝামাঝি দূরত্ব রেখে ওর দিকে ঝুঁকে আসে রৌদ্র। চাপা স্বরে গর্জে ওঠে, ইডিয়েট, এটুকুতে ব্যথা পেলি? পরবর্তীতে মোকাবেলা করবি কি করে আমায়? মুখ ঝামটালো মেঘা। দেয়াল ঘেঁষে ডান দিক থেকে সরে আসতে চাইলে ডান দিকের দেওয়ালে নিজের বাম হাত ঠেসে মেঘার পথ রোধ করল রৌদ্র। নাক ফুলিয়ে শ্বাস ফেলল মেঘা। এই লোকের সাথে কথা বলার অভিরুচির সংকট, আর এই লোকটা এই মুহূর্তে ওর এত কাছে। ডান দিকে বাধা পেয়ে বাঁ দিক থেকে সরে আসতে চাইলেও একই কাজ করল রৌদ্র। এবার নিজের ডান হাত দেওয়ালে ঠেসে মেঘার পথ বন্ধ করল। আরও একটু ঝুঁকে আসতেই কণ্ঠ চিপে খেকিয়ে উঠল মেঘা, প্রবলেম কি আপনার? তুই আমার প্রবলেম? কাছে আসবেন না আমার, দূরে সরুন। দূরে সরানোর চেষ্টাও করবি না। আর আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। শরীর থেকে রাইনো রাইনো গন্ধ ছাড়ছে, দূরে যান আমার থেকে। এতক্ষণে রৌদ্র একটু শিথিল হয়ে এসেছিল। শিথিলতা টিকল না আর। ফের চড়াও করে উঠল মস্তিষ্ক। দপ করে ক্ষিপ্ততা ঠিকরে উঠল। রক্তবর্ণ দৃষ্টিপাত করে রাগ ঠিকরে উচ্চারণ করল, ইভারা। এবার রাগের বিপরীতে ঠোঁট ফাঁক করে মেঘা। সেই তখন থেকে একে অপরের চোখের দিকে তাকিয়ে এবার তাকানোর দৃষ্টি আরো গাঢ় আর প্রখর হলো। মেঘার চোখের দিকে তাকিয়ে রাগ সামলাতে ডান হাতে দেওয়ালে পাঞ্চ করে রৌদ্র। তৎক্ষণাৎ বাঁ দিকে ফিরে খানিক চমকায় মেঘা। দাঁতে দাঁত চেপে কর্কশ স্বরে বলে রৌদ্র, আমাকে রাগানোর চেষ্টা করবি না, তোর উপর রাখতে চাই না আমি। এখন আমার প্রশ্নের উত্তর দে, খাওয়া ছেড়ে উঠলি কেন তুই? আমার উপর রাগ দেখিয়ে, নাকি আদ্র তোর উপর হেসেছে তাই বলে? বল, কার উপর রাগ দেখিয়ে টেবিল ছাড়লি তুই? মেঘা প্রশ্নের মানে বুঝলো না, কুঁচকে ফেললো কপাল। রৌদ্রকে ঝটকা মেরে ঠেলে বলল গমগমে গলায়, কী সব বলছেন? আদ্র ভাইয়ের উপর রাখতে যাব কেন আমি? এক্স্যাক্টলি, আদ্রের উপর রাখবি না। তোর রাগ থাকবে শুধু আমার ওপর, তোর সব কিছু হবে শুধু আমাকে ঘিরে। ভুল করেও যদি আমার অধিকারে কাউকে ভাগ দিস, তাহলে থাপ্পড়ে চলে সব দাঁত ফেলে দেবো একদম। মেঘা মুখ বাঁকায়, তাচ্ছিল্য করে, বুঝেও অবশ্যে। গৌর অবধি বুঝেছে তা বোঝানোর ভঙ্গিমা প্রকাশ করে না চেহারায়। রৌদ্র এবার সারে ওকে পথ ছেড়ে দেয়। মেঘা পা চালিয়ে ধূপধাপ সিঁড়ির দিকে এগোয়, গজগজ করতে করতে কি যেন বলে হিসিয়ে। একে দেরি হয়ে গেছে, এই লোকের জন্য আরও বেশি দেরি হয়ে গেল।
চক্ষু আড়াল না হওয়া অবধি পেছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল রৌদ্র। এমন সময় পেছন থেকে সিরাতের চিকন কণ্ঠে ডাক ভেসে আসে, রৌদ্র।